Good morning, students. Welcome to Study Group. তো আশা করি তোমরা স্টাডি গ্রুপের ভিডিওগুলো ফলো করছো, লাইক করছো, শেয়ার করছো। তোমাদের জন্য ধন্যবাদ। আর আমাদেরকে এনকারেজমেন্ট করছো আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তার জন্য তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। তো তোমরা এরপরে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো আমাদের যে প্রিমিয়াম ব্যাচটা শুরু হতে চলেছে ক্লাস 10 এর জন্য নির্মল, তো এই প্রিমিয়াম ব্যাচটাতে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের তোমাদের মক টেস্ট, হ্যাঁ, তোমাদের ডাউটস ক্লিয়ার সেশন, হ্যাঁ, A to Z বিষয়গুলো তোমরা ক্লাস 10 এর জন্য পেয়ে যাচ্ছ। আর পাশে তোমরা দেখো যে অ্যাপ ইন্টারফেসটা যেটা প্লে স্টোরে তোমরা অ্যাভেলেবেল অলরেডি দেখতে পাচ্ছ, সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করে বলো যে অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা না ডাউনলোড করলে ভিডিওগুলো ইউটিউব থেকে অনেক অ্যাডস দেখায়, অ্যাপ থেকে দেখবে অত অ্যাড দেখাবে না, তাহলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। মাঝে মধ্যে একটা ভিডিও দেখছো, ইম্পর্টেন্ট একটা প্রিয় স্যারের ইম্পর্টেন্ট ক্লাস চলছে, বা এখানে সায়ন বাবুর কোনো ইম্পর্টেন্ট ক্লাস চলছে, হ্যাঁ, তো সেখানটা যাতে না পজ হয়ে যায়, ঠিক আছে। তোমরা অ্যাপটাকে ডাউনলোড করো, অ্যাপটাকে ডাউনলোড করে আমি মনে করবো যে সেখান থেকে ভিডিওগুলোকে দেখো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সাইটে গিয়ে আমাদের বিভিন্ন যে নতুন নতুন পোস্টিং গুলো আছে সেগুলো ফলো করতে থাকো। আপকামিং কি আসতে চলেছে, কি হতে চলেছে, সেগুলো সম্বন্ধে তোমাদের নলেজেবল হয়ে যাবে। তোমরা ওখানে গিয়েও মানে লাইক করো, লাইক করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এছাড়াও তোমরা যে 20 তারিখ থেকে নির্মল ব্যাচ আমাদের যে লাইভ ক্লাসেস স্টার্ট হচ্ছে, সেখানে কিন্তু কি কি আছে দেখে নাও। সাবস্ক্রিপশন ফিচার্স বলে লেখা আছে, মানে কি কি ফ্যাসিলিটিস তোমাকে দেওয়া হচ্ছে স্টাডিয়ার গ্রুপের তরফ থেকে সেটা দেখো। এই স্টাডিয়ার গ্রুপে তোমাকে লাইভ ক্লাসেস দেওয়া হবে ওবি বাংলায়, WBH মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য পুরোপুরি বাংলায় ক্লাসেস হবে। ডেইলি প্র্যাকটিস পেপার হবে, কারো কোনো ডাউট থাকবে না, ওকে। ডেইলি প্র্যাকটিস পেপার থাকবে, এত প্র্যাকটিস হবে যে কোনো কোশ্চেন কোথা থেকে আসুক না কেন কোনো রকম কোনো ডাউট থাকবে না। স্পেশাল ক্লাসেস হবে। যদি তোমার মনে করো যে এই জিনিসটা তুমি মিস করে গেছো বা স্কিপ করে গেছো, এই জিনিসটা বুঝতে পারছো না, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে। আইদার লাইভ সেশন যখন চলছে ওখানে গিয়ে চ্যাট বক্সে চ্যাট করে জানাবে যে আমার স্যার এই জায়গায় ডাউট রয়ে গেছে, অবশ্যই তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে। এরপরে ডেইলি একটা কুইজিং থাকবে, চ্যাপ্টার বেস কুইজিং থাকবে, উইকলি টেস্ট সিরিজ থাকবে, ঠিক আছে, মক টেস্ট যেটাকে বলছে, ঠিক আছে, সেরকম একটা সেশন দেওয়া হবে। আর সাবস্ক্রিপশন প্যাকেজটা এখন আমরা চিন্তা ভাবনা করে মান্থলি বেসিস করে দিয়েছি, ঠিক আছে। তো একদম ন্যূনতম প্রাইস, যেটা তোমার মানে গায়েই লাগবে না, যাকে বলে। তুমি ভালো করে বুঝতে পারবে যে এখানে ওই টাকার মধ্যে তুমি কি পেয়ে যাচ্ছ, সমস্ত সাবজেক্ট ক্লাস 10 এর। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। যারা এখনো ভিডিওটাকে দেখছো কিন্তু লাইক করছো না, বন্ধুদের মধ্যে শেয়ার করছো না, সাবস্ক্রাইব বাটনে প্রেস করছো না, তো অবশ্যই প্রেস করে দাও। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে, যাতে ভিডিওটির নোটিফিকেশন মানে নতুন যে আপলোড হবে ভিডিওটা, সেটার নোটিফিকেশন যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়, তার জন্য পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে। আগের দিনকে আমরা পদার্থবিদ্যা মানে ক্লাস 10 এর যে ভৌত বিজ্ঞান সাবজেক্টটি আছে তার মধ্যে পদার্থবিদ্যার পোরশনে পড়ছে। তোমাদেরকে বলেছিলাম যে আলো, চলতড়িৎ, গ্যাস, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে পদার্থবিদ্যার মধ্যে পড়ছে। আমি সেটাই দেখাবো। আমার নাম প্রিয় নাগা, আমার এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে পদার্থবিদ্যার উপরে। আমার মতো আরো স্টাডি গ্রুপের এক্সপার্টরা রয়েছেন অন্যান্য বিষয়ের ওপরে। তোমরা তাদেরও কন্টেন্ট ফলো করো, তাদেরও ভিডিও ফলো করো, বন্ধুদের মধ্যে লাইক করো, মানে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। এই ব্যাপারগুলো দেখতে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে যেটা দেখবো, সেটা হচ্ছে চলতড়িৎ। আমরা চলতড়িৎ সবারই মুখে শুনেছি। আর যারা ভবিষ্যতে ভাবছো মানে ইন ফিউচার মাধ্যমিকের পর তোমরা কি ভাবছো, যারা সায়েন্স নিয়ে পড়বে বা সায়েন্স নিয়ে পড়ার একটা চিন্তাধারা রেখেছো, তাদের জন্য তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আরোটাও গুরুত্বপূর্ণ অবশ্যই। তো ফিজিক্সের প্রতিটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা সায়েন্স নিয়ে আপকামিং পড়বে, ঠিক আছে। আর যারা না পড়বে তারাও বিষয়টাকে বুঝে রাখো, কারণ এগুলো
সবগুলোই কিন্তু তোমার বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, কোনোটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এটা পদার্থবিদ্যা। তুমি যদি 5 মিনিট যদি তুমি স্কিপ করে দাও, তাহলে কন্টেন্টটা তুমি আর পুরোটা বুঝতে পারবে না। তো প্রথমে দেখো, আধান বা চার্জ বলা হয়, সেই জিনিসটা কি? যদি দেখো কোনো বস্তু, যদি কোনো বস্তুর মধ্যে, ধরো আমি তোমাকে অ্যাজ ফর এক্সাম্পল, ঠিক আছে, এরকম একটা বস্তু আছে বর্গাকার, ঠিক আছে, হ্যাঁ, এটি হচ্ছে, মনে করো এরকম একটা বস্তুর মধ্যে যে স্থির অবস্থায় কোনো যদি তড়িৎ উৎপন্ন হয়, মানে এর মধ্যে হঠাৎ করে তো তড়িৎ উৎপন্ন হবে না। হঠাৎ করে কি কোথা থেকে তড়িৎ উৎপন্ন হয়? হয় না। যদি মনে করো আমি একটা সাপ্লাই দিলাম, এখান থেকে কোনো সাপ্লাই দিলাম, তাহলে হবে। ইলেকট্রিক সোর্স দিচ্ছি, তাহলে হবে, এর মধ্যে তড়িৎ উৎপন্ন হবে। ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক। হ্যাঁ, তো আমাকে তাহলে চার্জ বা আধান বলতে কি বুঝি? চার্জ বা আধান বলতে আমরা সেটাই বুঝি যখন কোনো বস্তুকে একটি, যদি আমি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, ঠিক আছে, মনে করো এটা একটা চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, এগুলো আমরা সব জানবো পরবর্তীকালে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যেই সব আছে, তোমরা ভিডিওটাকে দেখবে ভালো করে। এটা একটা চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই বস্তুটাকে যদি রাখি, তাহলে এর মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। কারণ বলরেখা, চুম্বকের বলরেখাটা যতদূর অবধি বিস্তৃত হবে, ঠিক আছে, ততদূর অবধি চুম্বকের আকর্ষণ আর বিকর্ষণ ক্রিয়াটা চলবে। আর এই আকর্ষণ বিকর্ষণ ক্রিয়ার ফলেই কিন্তু এর মধ্যে একটা তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হবে, বা তড়িৎ প্রবাহের একটা সৃষ্টি হবে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। ঠিক আছে, এরকম হতে পারে। যদি এটা চুম্বক ক্ষেত্র না হতো, যদি নর্মালি বস্তুটাকে আমি বাইরে থেকে ওই যে ব্যাটারি দ্বারা কানেক্ট করতাম, সেক্ষেত্রেও কি হচ্ছে, বস্তুটা সাপ্লাই পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বস্তুটা কি হতো, তড়িৎ আধানে আহিত হতো। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো বস্তু একটি চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখা হয়, বা কি বললাম যে বাইরে থেকে কোনো যদি বাহ্যিক আমি যদি এর উপরে সাপ্লাইটা দিই, ঠিক আছে, তখন বস্তুটা যে ধর্মের জন্য একটা বল বা শক্তি অনুভব করবে, এর মধ্যে একটা বল বা শক্তি ক্রিয়া করবে, ঠিক আছে, তাকেই আমরা কিন্তু বলবো তড়িৎ আধান। তাকেই আমরা কি বলবো, তড়িৎ আধান। তাহলে তোমরা ছোট করে তড়িৎ আধানের যদি সংজ্ঞা তোমাদের এক্সামে আসে 1 নাম্বার কিংবা 2 নাম্বারে, তাহলে তোমাদেরকে কি লিখতে হবে, যখন কোনো বস্তুকে আমরা একটা চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখি, ঠিক আছে, তখন বস্তুটি যে ধর্মের জন্য একটা বল অনুভব করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো তড়িৎ আধান। বেসিক জিনিসটা আগে তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে, তারপরে পরে স্টেপ বাই স্টেপ যাব। এবার স্থির তড়িৎ ব্যাপারটা কি? কখন বস্তুটা তড়িৎ তো দু রকমের, একটা হচ্ছে চল, একটা হচ্ছে স্থির। ঠিক আছে, এই চল তড়িৎ আর স্থির তড়িতের মধ্যে পার্থক্যটা কোথায়? ঠিক আছে, চল তড়িৎটা কি আর স্থির তড়িৎটা কি সেটা সম্বন্ধে বিস্তারিত আমরা জানবো না, কারণ এই চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত দেওয়া আছে। আমরা একটু একটু করে জানবো যে কোনো যদি আধান যখন পরিবাহীর মধ্যে দিয়ে চলাচল করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয়ে গেল, একটা পরিবাহীর মধ্যে, এটা মনে করো একটা পরিবাহী, এই এ প্রান্ত থেকে বি প্রান্ত হচ্ছে মুভেবল, সেটাকে আমরা কি বলছি, চল তড়িৎ। মানে এর এই প্রান্ত থেকে আধানটা এই প্রান্তে মুভ করছে। ওকে, তাহলে কি হচ্ছে, এটাকে আমরা বলছি চল তড়িৎ। ঠিক আছে, বা প্রবাহ তড়িৎ বলছি। ঠিক আছে, আর স্থির তড়িৎটা কি, যদি আধান বডিটার মধ্যে স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে, তাহলে যে তড়িৎ উৎপন্ন হচ্ছে তাকেই হচ্ছে আমরা বলবো স্থির তড়িৎ। আশা করি তোমরা এই পোর্শনটা বুঝে গেছো। এরপরে যে ফান্ডামেন্টটা এখানে আমার বলা দরকার, খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। ঠিক আছে, এখানে আমরা আধান সম্বন্ধে আলোচনা করছি বা চার্জ সম্বন্ধে আলোচনা করছি। আধান কয় প্রকারের আমাকে জানতে হবে, সেটা হচ্ছে একটা ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক। কিরকম, একটা হচ্ছে পজিটিভ, আমরা ধনাত্মক আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। ওকে, এইবার এখানে একটা বিশেষ ফান্ডামেন্ট আছে, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট। একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধানকে পরস্পরের দিকে সবসময় জানবে আকর্ষণ করে, পরস্পরের সঙ্গে সবসময় আকর্ষণ করবে।
চুম্বকের ক্ষেত্রেও ঠিক একই রকম কেস। দেখবে যখন একটা নর্থ পজিশন, চুম্বকের একটা নর্থ পজিশন দেখবে আর সাউথ পজিশন থাকে, ঠিক আছে। তো যখন একটা চুম্বকের আবার একটা সাউথ পজিশন আবার একটা নর্থ পজিশন এরকম অবস্থায় থাকছে, এদের দুজনের মধ্যে কিন্তু আকর্ষণ বল মানে বিপরীত যখনই হবে তখনই হচ্ছে মেরুটা, যখনই এর মেরুটা, এটা হচ্ছে এল মেরু, এইগুলোকে মেরু হিসাবে ডিনোট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে এস মেরু, যখন এল মেরুটা এস মেরুর কাছাকাছি থাকবে তখন দুজনকে পরস্পর আকর্ষণ করছে। সেক্ষেত্রে ইলেকট্রিকের ক্ষেত্রেও ঠিক পজিটিভ আর নেগেটিভ হলে মানে বিপরীত ধর্মী হলে সবসময় জানবে বিপরীত ধর্মী আদান, এগুলো তোমরা কিন্তু ক্লাস 12 এ গিয়ে কিন্তু পাবে স্থিরতড়িৎ চ্যাপ্টারে, ঠিক আছে, আরো বিস্তারিত পাবে। বিপরীত ধর্মী আদান পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করবে। আর যখনই এটা সমধর্মী হয়ে যাবে স্যার, যখনই এটা পজিটিভ কিংবা নেগেটিভ, ওকে, যদি ধনাত্মক কিংবা ধনাত্মক এই ঋণাত্মক এইভাবে যদি থাকে, ঠিক আছে, তাহলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এটা সব সময় মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে বেসিক ফান্ডামেন্ট, ঠিক আছে। বিকর্ষণ করবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আই থিংক ইজ ইট ক্লিয়ার। কারণ এটা তোমাদের মধ্যে আবার দেখো আর একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যখন এই চুম্বকের মেরুটা এস এর জায়গায় যখন এন হয়ে যাবে তখন কিন্তু পরস্পর বিপরীত দিকে এরা বিকর্ষণ করবে। চুম্বকের যে ধর্ম থাকবে আর ইলেকট্রিকের ক্ষেত্রেও সেই ধর্মটাই কাজ করবে। ম্যাগনেটের ক্ষেত্রেও যে ধর্মটা কাজ করবে, ইলেকট্রিকের ক্ষেত্রেও সেই ধর্মটাই কাজ করবে। তাহলে আমরা যেহেতু এখানে আধান নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা ইলেকট্রিক নিয়ে আলোচনাটা করব। তাহলে আমরা কি দেখলাম যে সমজাতীয় আধান পরস্পরকে কি করছে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করছে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। এই ফান্ডামেন্ট গুলো ব্যাপারটা মাথায় রাখতে হবে। এইবার এখান থেকে আরেকটা জিনিস হয় যে আধানের মানে আধান কোন বস্তুর মধ্যে আছে, ঠিক আছে, কোন বস্তুর মধ্যে একটা মনে করো কিউ পরিমাণ কিংবা একক আধান, একক ধনাত্মক আধান কিংবা একক ঋণাত্মক আধান এইভাবে যে থাকছে, ঠিক আছে, এইভাবে থাকার ফলে আধান আমরা বলতে পারি এই বস্তুটি আহিত আছে, ঠিক আছে। কোন বস্তুর মধ্যে যদি আধান বিরাজ করে তাহলে সেটাকে আমরা বলতে পারি একটি আহিত বস্তু। তাহলে বস্তুর আহিতকরণ মানে তড়িৎ আহিতকরণ কাকে বলে? এখান থেকে একটা প্রশ্ন আসে যে বস্তুর তড়িৎ আহিতকরণ কাকে বলে। এগুলো হয়তো তোমার বইতে নেই, আমি বিস্তারিত যাচ্ছিও না, শুধু তোমার নলেজটা দেওয়ার জন্য বুঝিয়ে দিচ্ছি যে যখন কোনো বস্তুকে অন্য কোনো বস্তু দিয়ে আকর্ষণ করাচ্ছি বা বিকর্ষণ করাচ্ছি, কি বললাম, যখন কোনো বস্তুকে অন্য বস্তু দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করাচ্ছি, বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতাটা অর্জন করছে, আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, যে ক্ষমতাটা অর্জন করছে, এই যে প্রক্রিয়াটা চলছে একে আমরা বলবো তড়িৎ আহিতকরণ, ঠিক আছে, বস্তুটির তড়িৎ আহিতকরণ বলবো। তাহলে একটা আহিত বস্তুর আমরা কটা ধর্ম দেখতে পারি, ঠিক আছে, একটা আহিত বস্তুর আমরা দু রকমের ধর্ম দেখতে পারি। একটা হচ্ছে আকর্ষণ ধর্ম, নাম্বার 1 হচ্ছে আকর্ষণ ধর্ম, আর নাম্বার 2 আমরা বলবো বিকর্ষণ ধর্ম। তাহলে আকর্ষণ ধর্মটা কি স্যার আর বিকর্ষণ ধর্মটা কি স্যার? এইভাবে তো রিডিং পড়ে গেলে হবে না, তোমাকে বিষয়টা ডেপলি বুঝতে হবে। কিরকম ডেপলি বুঝবে? ধরো বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করবে, কিরকম, মনে করো একটা ব্যাটারি দিয়ে একটা পেরেককে একটা তামার তার জড়িয়ে ব্যাটারিটার সঙ্গে কানেক্ট করে দিলে, ওকে, হয়ে গেল। এবার অন্য আরেকটা পেরেককে কি করলে তার সামনে নিয়ে চলে এলে, কিরকম হলো ব্যাপারটা তোমাকে একটু ড্র করে দেখিয়ে দিই। মনে করো এরকম একটা কোনো লোহার বস্তু, এটাকে মনে করো পরিবাহী, ঠিক আছে, এর মধ্যে আধান তো নেই, ঠিক আছে, এটা ব্যাটারি দ্বারা কানেক্ট করলে, ওকে, এরকম ব্যাটারি দ্বারা কানেক্ট করলে আর একে তামার তার এইভাবে পাকিয়ে দিলে, ঠিক আছে।
কানেক্ট করলেন। এইবার অন্য দেখবে একটা প্রান্তের সঙ্গে নিয়ে যাবে, অন্য যে কোনো একটা পেরেককে এর সামনে বা লোহার কোনো দণ্ডকে নিয়ে যাবে, আকর্ষণ করবে পরস্পর, দেখবে নিজের কাছের দিকে টানছে। ঠিক আছে, এইভাবে এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে তখন দেখবে যে এর মধ্যে একটা আকর্ষণ, বা দেখবে কোন সময় এইটা তো অনাহিত বস্তু, এই পেরেকটা কি কোনো কারেন্ট দেয়া ছিল? দেয়া নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অনাহিত বস্তু। তাহলে আকর্ষণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করছে। আর আরেকটা কি দেখতে পারি, আর একটা আহিত বস্তু আবার কখন আকর্ষণ করবে? যখন বিপরীত ধর্মী হবে, যখন সমধর্মী। এই মনে করো এই পয়েন্টটা, যে পয়েন্টের দিকে তুমি আনছো সেই পয়েন্টটা মনে করো নেগেটিভ, আর ওই প্রান্তের পয়েন্টটা হচ্ছে পজিটিভ, তাহলে পরস্পরকে দেখবে আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে। এটাই হচ্ছে লজিক। ঠিক আছে, তাহলে আমরা আকর্ষণের দুটো ভান্ডা পেলাম। এবার বিকর্ষণের ক্ষেত্রে কি করবে? একটা আহিত বস্তুর বিকর্ষণের ক্ষমতাও থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, যখনই সমধর্মী হয়ে যাবে, তোমাকে বললাম ইজ ইট সিম্পল। ঠিক আছে, তাদের মধ্যে বিকর্ষণ ক্ষমতা কাজ করবে। ঠিক আছে, আশা করি আধান সম্বন্ধে তোমার আর কোনো বিষয়টা ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে বলবে, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আরো বিস্তারিত বোঝার জন্য অবশ্যই আমার নির্মল ব্যাচে জয়েন হবে, এটা আমার রিকোয়েস্ট। দ্বিতীয়, আমাদের নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এখান থেকে এই যে আকর্ষণ আর বিকর্ষণ, মানে যে শক্তিটা এর ওপরে, মানে আধানের যে এই যে ক্রিয়ারূপ, এই যে মানে আধানের যে এই যে ক্রিয়া করছে, ঠিক আছে, এই যে রূপটা আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, এর উপরে বিজ্ঞানী কুলম্ব কি করলেন, একটা সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, যেই সূত্রটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে বিন্দু আধান, এটাকে উনি বলছেন বিন্দু আধান, এর নাম দিলাম। অপর প্রান্তে আরেকটি আধান রেখেছেন বিন্দু আধান, যেটাকে ন্যূনতম একটা দূরত্ব রেখেছেন, মানে খুব একটা মানে নির্দিষ্ট একটা দূরত্ব রেখেছেন, যার দূরত্বটা হচ্ছে আর। ঠিক আছে, এখানে মনে করো কিউ পরিমাণ আধান আছে। ঠিক আছে, আমি এটা নাম দিলাম Q1 আধান আছে, এতে হচ্ছে Q2 আধান আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। দুটি বিন্দু আধান, কুলম্বের সূত্রটার আগে মানে সূত্রটা কি সেটা আমাকে জানতে হবে। দুটি বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, কি বললাম? দুটি বিন্দু আধান, মানে এ একটি আধান বিন্দু আধান, বি একটি বিন্দু আধান, দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ, বা আমি তো জানি না এটা সমধর্মী হতে পারে কিংবা বিপরীতধর্মী আধান হতে পারে। ঠিক আছে, তাই জন্য বলছি আকর্ষণ বা বিকর্ষণ বল যে আধান দুটির গুণফলের সবসময় কি হবে? সমানুপাতিক হবে। তাহলে সঙ্গে সঙ্গে এই পয়েন্টটাকে আমি লিখে ফেলবো। ঠিক আছে, আধান দুটির গুণফলের কি হবে? সবসময় সমানুপাতিক হবে। তাহলে এখানে প্রযুক্ত বল ইকুয়াল টু আমি কি বলতে পারি? Q1 Q2, সমানুপাতিক Q1 Q2। ওকে, এটা একটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর বলেছে যে আকর্ষণ বিকর্ষণ বল এদের মানের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্ব যে আমি ডিসটেন্সটা রেখেছি একটা নির্দিষ্ট দূরত্বে হচ্ছে রাখতে হবে। ঠিক আছে, সেটা আমি বলে দিয়েছি এখানে। আর এদের যে দূরত্বটা বলেছি, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে আমি ওটাও লিখে ফেলছি, a proportional to 1/r²। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। তাহলে আমরা কটা কন্ডিশন পেলাম? কুলম্ব কি বলেছেন? বিজ্ঞানী কুলম্ব বলেছেন যে দুটি বিন্দু আধানকে একটা নির্দিষ্ট দূরত্বে যখন রাখবো, তখন তার মধ্যে যে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রযুক্ত বলের গুণফলের, এদের যে গুণফলটা হবে তার সমানুপাতিক হবে, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হলো। আর এদের মধ্যে যে ডিসটেন্স আছে তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। ইজ ইট ক্লিয়ার? কুলম্বের সূত্রটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইখানে ক্লাস 10 এর জন্য শুধু এতটুকুই আছে, বেশি বিস্তারিত নেই। ঠিক আছে, তাহলে আমাকে এই সূত্রটা থেকে আমি যখন সাজিয়ে খুব ভালো করে লিখবো, তাহলে আমি এখান থেকে বলতে পারি f, যেহেতু প্রপোর্শনালটা তুলতে হবে আমাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু আনতে হবে, সেটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে k নিলাম এখানে, দেখো তোমাদের বইতেও আছে k। ঠিক আছে, ধ্রুবক আনলাম আর Q1 Q2 ডিভাইডেড বাই r²। কি আমরা এটা বলতে পারি? তো
এটি হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ভালো করে খাতায় যেভাবে বলে দিচ্ছি সেভাবে নোট ডাউন করো। যারা আমার ক্লোজ সঙ্গে লিখতে পারছো না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা আমাদের যে দেওয়া আছে লিংকগুলো, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক আছে, প্লাস আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিংক, সেটা ডাউনলোড করো, সেখান থেকে ভিডিওগুলো দেখো, পাশাপাশি কন্টেন্টের পাশাপাশি তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাবে, যেটা তোমার ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ওটা করে ভালো করে ডাউনলোড করে সেখানে আমার আর্টিকেল পেয়ে যাবে, সেখান থেকে তুমি বিষয়টা বুঝে নিতে পারবে। অবশ্যই আর্টিকেল গুলো পাবে অনলি মিনিমাম ব্যাচে যারা সাবস্ক্রাইব করবে, মানে যারা সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনবে। ওকে, তো আমি এখান থেকে কি বসালাম, কুলম্বের সূত্র তাহলে পেয়ে গেলাম F = K * Q1 Q2 / R²। এটি হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এইবারে আমরা এই যে আধানগুলোকে মনে করো বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে পরিচালনা করব। দেখো বায়ুর মাধ্যমে মনে করো একটা এই যে আমি পরিবাহীটাকে রেখেছি, ঠিক আছে, খুব ভালো জিনিস। ঠিক আছে, এটাকে এইভাবে না রেখে আমি মনে করো একটা কাঠের গুঁড়ির মধ্যে রাখলাম। এরকম একটা কাঠের গুঁড়ির মধ্যে যদি রাখা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এটা মনে করো বায়ু মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে আছে, আর এটা মনে করো কাঠের গুঁড়ির মধ্যে। তাহলে দাও অন্য কালি দিয়ে দেখাতে হবে, কাঠের গুঁড়ির মধ্যে রাখলাম, বা তুমি কাঁচের মধ্যে মানে রাখতে পারো, বা অন্য কোনো মানে ইয়ের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, যেখানে বাধা প্রাপ্ত হবে সেরকম হিসাবে তুমি ব্যাপারটাকে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই একটা পয়েন্ট, ঠিক আছে, বি একটা পয়েন্ট, বিন্দু আধান যাদের ন্যূনতম দূরত্ব হচ্ছে r। ঠিক আছে, এইভাবে যদি রাখি, আর আমি বলে দিয়েছি দুটোই হচ্ছে Q1 Q2 পরিমাণ আধান আছে, আর বললাম না। এবার আমাকে জেনারেল নলেজ থেকে বলো কার মধ্যে দিয়ে মানে আধানটা মানে যেতে দ্রুত মানে হবে, দ্রুত এই পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যখন তার দ্বারা যুক্ত করে দেওয়া হবে, ঠিক আছে, এ থেকে বি থেকে আধানটা মানে যেতে, ঠিক আছে, সেটা কোন মাধ্যমে খুব দ্রুত হবে। আশা করি এই বায়ু মাধ্যমে কোনো অবস্ট্রাকেল নেই, মানে কোনো বাধা পাচ্ছে না, তার জন্য বায়ু মাধ্যমে খুব দ্রুত হবে। আর কাঠগুলির মধ্যে তোমার বিভিন্ন ধরনের কি বলবো বস্তুর ঘনত্ব অনুসারে সে একটা বাধা প্রাপ্ত হবে, তাহলে আধানটা যেতে মানে পরিবাহী হতে সেটা আমার কি হচ্ছে অবস্ট্রাকেলের জন্য কি হবে, অবস্ট্রাকেল মানে তো বাধা। ঠিক আছে, সে একটা বেগ পাবে বা বাধা পাবে। ঠিক আছে, তার এটা বেশি সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে একটা জিনিস বার করব, যে কুলম্ব সূত্র থেকে বলবো যে বায়ুর মাধ্যমে এসআই পদ্ধতিতে আমরা এই ধ্রুবক যেটা পেয়েছি এর মান নির্ণয় করব। ঠিক আছে, এইটা তোমাদের জাস্ট এক্সাম্পল দিলাম, কারণ এইটা তোমরা পড়বে ক্লাস 12 এ গিয়ে, ক্লাস 12 এ স্থিরতড়িৎ যখন পড়বে কুলম্বের সূত্র, ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটায় পেয়ে যাবে লেসন 2। ওকে, আমরা এখান থেকে শুধু এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে এর মানটা নির্ণয় করব। কে এর মান বায়ু মাধ্যমে F = আমরা যা মানে আগে সূত্রটা লিখবে, ঠিক আছে, এটা আমরা জানি বলে সূত্রটা লিখবে। লেখার পর আমি এখানে কে এর মানটা বলে দিচ্ছি, K = 9 × 10⁹। ওকে, এটা হচ্ছে এসআই ইউনিটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে সেই কে এর জায়গায় মানটা পুট করবে 9 × 10⁹ ইনটু Q1 Q2 / R²। ঠিক আছে, এটা এসআই ইউনিটের ক্ষেত্রে বললাম। তাহলে সিজিএস এর ক্ষেত্রে কি হবে, সিজিএস এর ক্ষেত্রে আবার বলছি কে এর মানটা কিন্তু 1। ঠিক আছে, তাহলে F = ডাইরেক্টলি বলতে পারি 1 আর বসাচ্ছি না। ঠিক আছে, Q1 Q2 / R²। তাহলে আমি দুটো ক্ষেত্রে দুটো মাধ্যমিক মানে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আর সিজিএস ইউনিট আর এসআই ইউনিটের ক্ষেত্রে আমার এফ এর মানটা কত আমরা প্রযুক্ত বলের মানটা বের করে ফেললাম। ঠিক আছে, এরপরে তোমরা যদি কে এর একক দেখতে চাও সেটা আমি অবশ্যই তোমাদের কাছে আলোচনা করছি, যে কে এর এককটা কি হতে পারে। দাও হালকা ইরেজ করে নিই, যারা
প্রথম আজকে আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, স্টাডির গ্রুপে প্রথমবার এসছো, প্রথম জয়েন হয়েছো, তারা একদমই পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবে না, আর ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব না করে চলে যেও না, কারণ তুমি আর এর মতো ইন্টারেস্টিং ভিডিওগুলো হারিয়ে ফেলবে, ঠিক আছে? তো গুড জিনিসের একটা ইউটিলাইজ করা দরকার, কারণ পদার্থবিদ্যাকে এর থেকে সহজ পদ্ধতিতে আর বোঝানো যায় কিনা আমার ধারণা নেই, ঠিক আছে? তো এবার আমরা কে এর একক বলবো, একক একক নির্ণয় করবো। তাহলে আমরা একক নির্ণয় করতে হলে ক্লাস 9-এ আমরা দেখেছিলাম, ঠিক আছে? একক নির্ণয়ের জন্য টুকটাক যে পদ্ধতিগুলো, ঠিক আছে? আমরা এসআই পদ্ধতির ক্ষেত্রে প্রথমে দেখব এসআই পদ্ধতিতে একক কি হবে, কে এর একক। ওকে, আমরা জানি F ইকুয়াল টু নিউটন, n, ঠিক আছে? R ইকুয়াল টু মানে আর কি ডিসটেন্স মানে মিটার, এসআই তে বলা হয়, আর সিজিএস এ কি বলা হয় সেন্টিমিটার। অবশ্যই তোমরা খুবই ইন্টেলিজেন্ট। আর Q1 আর Q2 ইকুয়াল টু আমরা বলছি কুলম্ব, কুলম্ব সি দ্বারা কুলম্বকে ডিনোট করা হয়, সি কুলম্ব। এগুলো সবই কিন্তু এসআই এর ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে জাস্ট কে ইকুয়াল টু আমি বলতে পারি মানটা পুট করবে নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কয়ার। ওকে, যেটা হবে সেটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার সি টু দি পাওয়ার মানে কুলম্ব টু দি পাওয়ার, ঠিক আছে, -2। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক বার করলাম। এরপরে আমরা দেখব সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে, আমি বারবার বলে যাচ্ছি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কারণ কুলম্বের সূত্রটা অনেক সময় তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের পদার্থবিদ্যার মধ্যে আছে কোনোটাই স্কিপ করবে না, কারণ প্রচুর পরিমাণ নাম্বার গেইন করে এখান থেকে। আর অনেক ছেলে মেয়েরা এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করে চলে যায়, প্রচন্ড ভারী ভারী চ্যাপ্টার আছে, আর এগুলোকে ভারী মাথায় না ঢুকিয়ে ইজি ভাবে আমরা কি করে করব সেই ক্লাস করতে এসেছি প্রিয় স্যারের কাছে, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে সহজ থেকে সহজ পদ্ধতিতে তুমি এই ব্যাপারগুলো ইজি ওয়েতে মাথায় ঢুকিয়ে নিতে পারো, ঠিক আছে? তো সিজিএস পদ্ধতিতে কি হবে, কে এর মানটা, কারণ F ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে তোমরা সবাই জানো ডাইন। ওকে, R ইকুয়াল টু তোমাকে এই একটু আগে বললাম সেমি, ঠিক আছে? আর এর ক্ষেত্রে Q1 আধানের ক্ষেত্রে কি বলবো ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে? ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ভালো করে ফুল ফর্মটা লিখে নেবে, কখনো যদি এমসিকিউ ভুল করেও যদি তোমাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো ডাইন, ওকে, সেমি স্কয়ার আর ESU টু দি পাওয়ার -2। ওকে, আশা করি তোমরা কুলম্বের সূত্র থেকে এত দূর অবধি জানতে পেরেছো বা বিষয়গুলো বুঝতে পেরেছো। এখানের মধ্যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যেটা তোমাদের প্রায়শই মাধ্যমিক পরীক্ষায় দিয়ে থাকে, যে এখানে ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে একক আধান, ঠিক আছে? আমরা একক আধান কি করে নির্ণয় করবো বা একক আধানের সংজ্ঞা তোমাদেরকে জিজ্ঞাসা করে যে একক আধানটা কি হবে, একক আধানের সংজ্ঞা কি হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে চাই, ঠিক আছে? প্রথমে তোমরা কি ক্ষেত্রে দেখবে, সিজিএস এর ক্ষেত্রে দেখবে না এসআই এর ক্ষেত্রে দেখবে? আমি মনে করি সিজিএস এর ক্ষেত্রে প্রথমে দেখো, বা এসআই এর ক্ষেত্রেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা যদি এসআই এর ক্ষেত্রে চাও তাহলে এইভাবে লিখো, এসআই এর ক্ষেত্রে হেডিং দাও উপরে, এসআই এর ক্ষেত্রে আমরা একক আধানটা দেখবো কি হবে। তাহলে প্রথমে দেখো, আমি সিজিএসটা কেন বলতে চাইছি পাশে সিজিএস লিখে রাখছি, কারণ দুটোকে কম্পেয়ার করে পড়ালে আশা করি তুমি বুঝতে পারবে, ঠিক আছে? প্রথমে সূত্রটা আগে লিখে রাখো, প্রথমে আগে সূত্রটা লিখে রাখো। কুলম্বের সূত্রটা কি ছিল, k ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। দেখো আমি এসআই আর সিজিএস এর মাঝখানে সূত্রটাকে লিখেছি, কারণ দুটোরই প্রয়োগ এই সূত্র থেকেই করব। ওকে, দুটোরই প্রয়োগ এই সূত্র থেকে করব।
তাহলে সিজিএস এর ক্ষেত্রে আমি এখানে বলবো যে f ইকুয়াল টু, আমরা জানি সিজিএস এর এর একক, f এর একক ডাইন, মানে প্রযুক্ত বলের একক ডাইন, তাহলে 1 ডাইন নিলাম। ওকে, মনে করি এগুলো সবই ধরে নিবে, ঠিক আছে, এগুলো কোনোটাই মানে না, ঠিক আছে। মনে করি বলে লিখবে, মনে করি f ইকুয়াল টু 1 ডাইন, ওকে, r ইকুয়াল টু 1 সেমি, ওকে, ক্লিয়ার। q1 q2 ইকুয়াল টু q পরিমাণ আধান, ঠিক আছে। আর সিজিএস এর ক্ষেত্রে ঠিক সিজিএস এর ক্ষেত্রে দেখলাম। এবার এসআই এর ক্ষেত্রে ঠিক লিখবেন, মনে করি f ইকুয়াল টু কি বলেছিলাম 1 নিউটন, বুঝতে পেরেছো, r ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে, q1 q2 ইকুয়াল টু q, বুঝতে পেরেছো। আমি কিন্তু দুটো দেখো ইকুয়েশন একসঙ্গে করব আর দুটো সংজ্ঞা একসঙ্গে দেব, কত সহজ পদ্ধতিতে করব সেটা দেখো, ঠিক আছে। এগুলো আমি ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা করছি, প্রথমে সিজিএস এর ক্ষেত্রে করছি, যেহেতু 1 সিজিএস এর ক্ষেত্রে কি বলছি, তাহলে আমি মানটা পুট করি, এই যে এখানে মানটা পুট করব। আর সিজিএস এর ক্ষেত্রে জানি আমরা কে এর মানটা কি 1, বুঝতে পেরেছো, কে এর মানটা কি সবসময় জানো 1। তাহলে এখান থেকে যদি আমি f ইকুয়াল টু 1 লিখি ইনটু 1, q এর মানটা কি লিখবে q ইনটু q, ঠিক আছে, ডিভাইডেড বাই r এর মানটা কি লিখবে 1। তাহলে q স্কয়ার ইকুয়াল টু তুমি কি পেলে 1। আচ্ছা, q ইকুয়াল টু কি পাবে প্লাস মাইনাস 1, বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমার সমীকরণ নির্ণয়। আচ্ছা, যদি এসআই এর ক্ষেত্রে বের করি, তাহলে যদি f এর জায়গায় 1 নিউটন লিখি, তাহলে কি q এর মানটা 1 পাবো? f এর জায়গায় যদি 1 নিউটন করি, তাহলে কি আমি q এর মানটা এরকম সিজিএস এর মতো 1 পাবো? কিন্তু আমাকে একক আধান বলেছে, আধানটা একক আনতে হবে, মানে আধানের মান 1 হতে হবে। আমরা কিন্তু পাবো না, হিসাব করে দেখবে আমাদের তখন কিন্তু q এর মানটা 1 হবে না। তাহলে f ইকুয়াল টু এখানে কি লিখতে হবে 9 × 10⁹ 9। কি বললাম ভালো করে বোঝো ব্যাপারটা, আমরা এখানে 1 নিউটন ধরলে q এর মান কিন্তু 1 আসবে না, তাই জন্য আমরা কি বললাম f এর মান এসআই ইউনিটের ক্ষেত্রে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ আমি এই জন্য দুটোর ইকুইভ্যালেন্ট মানে দুটোকে পাশাপাশি, দুটো সমীকরণকে পাশাপাশি করছি। সবাই একটা একটা দেখায় বা একটা একটা করে করায়, বা তোমার হয়তো টিউশনি স্যারও একটা একটা করে দেখাবে, কিন্তু আমি দুটোর কম্পারিজন করে দেখাচ্ছি এই একটাই কারণ, তোমাদের মাথায় যেন ইতিভাবে ঢুকে যায়, দুবার না খাটতে হয়, একটার সঙ্গে একটা ফ্রি, সিজিএস এর সঙ্গে এসআই ফ্রি, এরকম ভাবতে পারো, ঠিক আছে, দুটো করবে একসঙ্গে ঢুকে যাবে মাথায়, ঠিক আছে। তো হয়ে গেল 9 × 10⁹ 9 নিউটন। এই মানটা যদি আমি এখানে পুট করি, তাহলে q এর মান কিন্তু 1 আসবে। তাহলে কি রকম, তাহলে এখানে লিখতে পারো 9 × 10⁹ 9 ইকুয়াল টু k এর মানটা কি জানো 9 × 10⁹ 9, বুঝতে পেরেছো। একদম বাচ্চা ছেলের মতো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ তোমরা ক্লাস 10 মাধ্যমিক, তোমাদের কাছে বিষয়টা খুবই সিরিয়াস। আর বোর্ড এক্সামে যদি তুমি মাধ্যমিক এক্সামে যদি খারাপ রেজাল্ট হয়, তাহলে তোমার পছন্দ মতো কোনো স্ট্রিমই তুমি পেবে না, সেই জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি মনে করো 10⁹ 9 এই জিনিসটা কেটে গেল, তাহলে কি পেলে q স্কয়ার ইকুয়াল টু 1, q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আশা করি তোমরা দুটো ইকুয়েশন এখান থেকে বুঝে গেছো। ইকুয়েশনটা আগে বোঝো, সংজ্ঞায় আসছি, সংজ্ঞা এখনো বলিনি। অনেকে ভাববে হ্যাঁ স্যার ইকুয়েশন করে দিয়ে চলে যাচ্ছে, মনে হয় ইকুয়েশনই করে দিয়ে চলে যাবে, সংজ্ঞা করবে না। সংজ্ঞাটা আগে ইকুয়েশন থেকেই বলবো, বস একটু ধৈর্য রাখো। ইকুয়েশনটা বুঝতে পেরেছো সেটা আগে বলো, আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমরা সবাই ইন্টেলিজেন্ট, আমার থেকেও বুদ্ধিমান। কারণ আমি এটা মনে করি যে আজকালকার দিনের ছেলে মেয়েরা খুবই অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স যুগে বসবাস করো, অ্যাডভান্স জিনিস দেখছো। আমাদের বেলায় এত ডিজিটাল জিনিসটা ছিল না, ঠিক আছে। তো তোমরা এই ডিজিটাল জিনিসটার গুড ইউটিলাইজ করো,
আশা করি ভিডিওটাকে যদি না বুঝতে পারো বারবার ধরে পজ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করবে, তার সঙ্গে লাইক আর সাবস্ক্রিপশন করতে কিন্তু একদমই ভুলবে না, নাহলে আমি মোটিভেট হতে পারবো না। ঠিক আছে, দেখো এখান থেকে এবার সিজিএস এর জন্য আমি তোমাকে সংজ্ঞা দেবো, এসআই এর জন্য সংজ্ঞা দেবো। প্রথমে এসআই এর সংজ্ঞাটাই দেবো, কারণ প্রথমে এসআই এর সংজ্ঞা আছে। তাহলে আমি এসআই এর ক্ষেত্রে কি করেছি সেটা আগে দেখি। এসআই এর ক্ষেত্রে কি করেছো, এফ এর মানটা তোমাকে কি বলেছি, 9 × 10⁻৯ নিতে বলেছি। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে দুটি সমজাতীয় আধানকে 1 মিটার দূরত্ব বা দূরে রাখলে, ঠিক আছে, রেখে যদি মানে কত, আমি বলটা প্রয়োগ করছি, এফ এর মান কত 9 × 10⁹ নিউটন, যদি বিকর্ষণ বল, ঠিক আছে, প্রয়োগ করা হয়, তাহলে সেই আধানকে বলা হবে একক আধান। কি বললাম আরো একবার বলে দিচ্ছি, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে সমজাতীয় আধানকে একক দূরত্ব মানে 1 মিটার দূরত্ব থেকে 1 মিটার দূরত্ব থেকে যদি তাদের মধ্যে কি হবে, মানে এফ ইকুয়াল টু আমি কি বলেছি 9 × 10⁹, মানে এটা হচ্ছে প্রযুক্ত বল। ওকে, বারবার ধরে বলছি এটা হচ্ছে প্রযুক্ত বল। এখানে কিন্তু আমি 1 নিউটন প্রয়োগ করিনি। ঠিক আছে, 1 নিউটন প্রয়োগ করলে কিন্তু কিউ এর মানটা একক হতো না, তখন আর মানে 1 আসতো না। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সিজিএস এর ক্ষেত্রে ঠিক অনুরূপ ভাবে একই রকমই সংজ্ঞা লিখবে, কিন্তু এই ক্ষেত্রে প্রযুক্ত বলের মান কিন্তু 19। তাহলে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে দুটি সমজাতীয় আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যে এক টাইম বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে আমরা আধানটি সেইরূপ আধানটিকে আমরা বলবো একক আধান। আশা করি একক আধানের কনসেপ্ট পুরোই ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে সংজ্ঞা বলে দিলাম, ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। এরপরে পরবর্তীকালে আমরা চলে যাব যে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা সম্বন্ধে বুঝবো। অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র কি, শোনো, তড়িৎ ক্ষেত্র আগে বুঝতে গেলে তোমাকে একটা জিনিস, তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে পুরো বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো এইরূপ একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে, বা এই একটা বস্তু, ধরো এই একটা বস্তু যে যার এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। ওকে, বস্তুটার নাম দিচ্ছি এ এবং বি। ঠিক আছে, এর মধ্যে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। দেখো আমি কিন্তু এখানে এটা হচ্ছে বড় রেখা, মানে এই যে কাল্পনিক রেখাগুলো দেখছো পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছে, এগুলোকে আমি কি বলছি, বড় রেখা। কি বলছি, বড় রেখা। বারবার ধরে মাথায় রাখার চেষ্টা করো, বড় রেখাগুলো এইভাবে বিস্তারিত হয়, এইভাবে। আর তড়িৎ বড় রেখাগুলো যত দূর অবধি বিস্তৃত হবে, যত দূর অবধি যাবে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে অবশ্যই। ঠিক আছে, এই নয় মনে করো তুমি একটা বস্তুকে রেখেছো মানে তড়িৎ আধানে আহিত বস্তু, এটা হচ্ছে তড়িৎ আধানে আহিত বস্তু। ঠিক আছে, দাও ছবিটা আগে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তোমাদের মধ্যে বড় রেখাগুলো এইভাবে আসে, ঠিক আছে, এইভাবে এসে ঢোকে। সবসময় জানবে বড় রেখার পদ্ধতি হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাও। মনে করো এখানে একটা তড়িৎ আহিত বস্তু আছে, আর তুমি এতটা দূরত্ব থেকে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করানোর চেষ্টা করাচ্ছ, তার নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই পাচ্ছে না। ঠিক আছে, এর মধ্যে কোন রূপ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে না। ইজ ইট ক্লিয়ার? একে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখতে হবে, মানে এই বলরেখাগুলি যত দূর অবধি বিস্তৃত তত দূর অবধি ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, কাজ করবে। আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু এই রকম, ম্যাক্সিমামই এই অভিমুখে হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র বোঝার নির্দিষ্ট নিয়ম কি বললাম, যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে কোন তড়িৎ আধানে আহিত বস্তুর, মনে করো তড়িৎ আধানে আহিত একটা বস্তু, এইরকম একটা বস্তু, এর আগে এর পাশাপাশি কি হবে, এখানে একটা বস্তুকে রাখলাম, এ কি করবে, যদি আমি গোলাকৃতি না নিয়ে, ঠিক আছে, আচ্ছা তাই নিলাম, তাহলে এদের মধ্যে কি হবে, একটা কাছাকাছি থাকলে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে যে আর একটা বস্তুকে রাখলাম ঠিক এর পরের প্রান্তে, ঠিক আছে, এরকম পরের প্রান্তে, এর মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া করবে,
কিন্তু কোনটার বেশি ক্রিয়া করবে, যে সব থেকে সামনে 1 নম্বর পজিশনে আছে, যে 2 নম্বর পজিশনে আছে তার থেকে একটু কম ক্রিয়া করবে, আর যে 3 নম্বর পজিশনে আছে সে তো রেঞ্জের বাইরেই আছে তাকে আর কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই করবে না। কি বললাম বলে আলো? তাহলে যদি তড়িৎ আদানে পরস্পর মানে তড়িৎ আহিত বস্তু, একটা তড়িৎ আদানে আহিত বস্তু তার পারস্পরিক অঞ্চলটা কি হবে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক আছে, তার চারপাশে যতদূর অঞ্চলের মধ্যে মানে দ্বিতীয় আধানটি আছে, মানে এই যে প্রথম আধানটি রেখেছি এর মধ্যে যতটা না পরিমাণ সমপরিমাণ আধান এ দেবে, সমপরিমাণ আধান এ বর্জন করবে, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে কার মধ্যে সব থেকে বেশি ক্রিয়াটা করবে, যে সব থেকে সামনে আছে, এটা হচ্ছে সিম্পল লজিক। সিম্পল লজিক সিম্পল ভাবে মাথায় ঢোকানোর চেষ্টা করো। যে সব থেকে ভালো কাছে সামনের সারিতে লাইন দিয়ে দাঁড়িয়েছে সে আগে মালটা পাবে, তারপরে সে দ্বিতীয় জন যে লাইনে দাঁড়িয়েছে সে তারপরে মালটা পাবে। এরকম একটা ব্যাপার। তুমি রেশন দোকানে লাইন দিয়েছো, রেশন থেকে মাল নেবে কে, প্রথম সারিতে যে দাঁড়িয়েছে সে। স্টাডিয়াম গ্রুপে জয়েন হবে, প্রথম 200 জনের 15% ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে প্রথম 200 জনের মধ্যে মনে করো এক্স প্রথমে আছে, ওয়াই দ্বিতীয় আছে, জেড তৃতীয় আছে। তাহলে এক্স প্রথম মানে 15% ডিসকাউন্টটা পেল, তারপর ওয়াই আর জেড যখন কি গেল তখন ডিসকাউন্ট শেষ হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। মানে জেড এর ক্ষেত্রে কিছু ক্রিয়া হবে না, হয়ে গেল। যে সামনে বেশি থাকবে তার আকর্ষণ বলটা তত বেশি হবে। এইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা এই অঞ্চলটাকে, এই সারাউন্ডিং যে অঞ্চলটা, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে, এই যে সারাউন্ডিং অঞ্চলটা চলছে, এটাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। এরপরে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে আমি যেটা বললাম হয়তো অনেকেরও ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তারা অবশ্যই আমার ডাউট ক্লিয়ার সেশন মেমোর ব্যাচে জয়েন করবে, তার দিকে A to Z ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তাদের ডাউট ক্লিয়ার সেশন, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, আরো যত ধরনের এক্সাম্পল হয় দিয়ে আরো সহজ পদ্ধতিতে কিভাবে তাকে মানে হ্যাবিচুয়েটেড করা যায় সেই চেষ্টাটাই আমরা করব। তাহলে এরপরে দেখবো তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব হচ্ছে, মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, মানে এইটা ধরো একটা আমি এরকম ধরছি ইলেকট্রিক একটা ফিল্ড আছে যার মধ্যে, ঠিক আছে, এ বি পয়েন্ট, এখানে দুটো আধান আছে। ঠিক আছে, এই একটা ক্ষেত্র, এইগুলোকে আমি বলছি এটা একটা তড়িৎ ক্ষেত্র, এইখানটা একটা, ঠিক আছে, এই একটা ক্ষেত্র, মানে পুরোটা হচ্ছে, এটাকে আমি বলছি একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি দেখব অসীম থেকে একটা আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো পয়েন্টে আনার চেষ্টা করছি। ওয়েট কিউ, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্টে আনার চেষ্টা করছি। মনে করো এখানে অসীম দূরত্বে আমার একক একটি ধনাত্মক আধান আছে, সেটাকে আমি অসীম থেকে এখানে আনার চেষ্টা করছি। তাহলে আমার এখানে একটা কি হবে, কৃতকার্য হবে। কি হবে, বাহ্যিক কৃতকার্য। বাহ্যিক কি হবে, এখানে একটা কৃতকার্য হবে। এই যে বাহ্যিক কৃতকার্যটাই হচ্ছে তড়িৎ বিভব বলা হয়। তাহলে কি বললাম স্যার, বোঝা গেল না, সংজ্ঞা আকারে লেখো তাহলে বুঝতে পারবে। অসীম দূরত্ব থেকে একটি একক আধান, একক ধনাত্মক আধানকে আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে এলাম। ঠিক আছে, এটা করতে আমার বাইরে থেকে একটা কাজ মানে শক্তি লাগছে তো, বা কাজ করতে হচ্ছে তো, এটাকে আমার কি বলবো, কৃতকার্য জানি। তাহলে কৃতকার্য কি জানি, সেটা তো আগে মানে ক্লাস 9-এ পড়েছো হয়তো। ঠিক আছে, তো সেখান থেকে তাহলে তুমি কি করতে পারো, যে একটা বাহ্যিক কৃতকার্য হবে, তো তাকেই আমরা একটা বিন্দুতে নিয়ে আসতে পারবো। তাহলে ওই আধানটাকে আমরা একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো পয়েন্টে আমরা নিয়ে আসতে পারবো। তার জন্য যে বাহ্যিক কৃতকার্যটা হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, যেটা W ইকুয়ালটা আমরা কি জানি, V ইনটু কিউ, মানে আধান, এটা হচ্ছে বড় হাতের কিউ দিলাম। ঠিক আছে, এখানে কত আধান বলা আছে, একক
এখান থেকে তাহলে যদি আমি সাজিয়ে লিখি v ইন্টু 1, তাই না? 1 কেন বলছে? একক ধনাত্মক আধান। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? এইবারে আমি বললাম আমি অসীম থেকে কিউ পরিমাণ আধানকে আনবো, তাহলে এখানে ওয়েট v ইকুয়াল টু বললাম কিউ। ওকে, এটা হচ্ছে কিউ পরিমাণ আধানের ক্ষেত্রে, তাহলে w ইকুয়াল টু কি হবে? v ইনটু কিউ। বুঝতে পারা গেছে? এইবার চলে আসবো বিভব প্রভেদ। ঠিক আছে, বিভব প্রভেদ জিনিসটা কি? মনে করো এখানে দুটি বিন্দু আছে, বি একটা পয়েন্ট ধরলাম, এ একটা পয়েন্ট, বি পয়েন্টে ধরলাম কিউ পরিমাণ, পজিটিভ কিউ পরিমাণ আধান আছে। ঠিক আছে, আর এ ক্ষেত্রে বিভব হচ্ছে বিভি, এ ক্ষেত্রে বিভব হচ্ছে ভিএ। তাহলে বিভব প্রভেদটা কি? আমি কেন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা দিলাম? কারণ বিভব পার্থক্য জিনিসটা আমরা বিভব প্রভেদটা শিখেছি, বিভব পার্থক্য জিনিসটা করব। ঠিক আছে, কোন একক ধনাত্মক আধানকে যখন তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে, এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাচ্ছি, মানে বি কোন একক ধনাত্মক আধানকে বি পয়েন্ট থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটা হচ্ছে পুরোটা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এর মধ্যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে, অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, এই কৃতকার্যকে বলা হবে বিভব পার্থক্য। যেমন বিভব পার্থক্য আমি কখন বলবো কোনটি উচ্চ বিভব কোনটি নিম্ন বিভব, এটা আগে আমাকে জানা উচিত। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন অভিমুখে আছে? এই অভিমুখে, আমি সেই রকমই দিয়েছি। তাহলে এর মধ্যে সবসময় জানবে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন থেকে যে ডাইরেকশনের দিকে যাওয়া হবে। ঠিক আছে, অভিমুখটা যেদিকে আছে, যেখান থেকে যেখানে যাওয়া হবে, সেইটা হচ্ছে উচ্চ বিভব। মানে এক্ষেত্রে হচ্ছে ভিএ গ্রেটার দ্যান ভিবি বলবো এই ক্ষেত্রে, শুধুমাত্র এইটুকু পোর্শনের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে কি আছে? বি পয়েন্ট আছে, তাহলে ভিবি গ্রেটার দ্যান ভিএ বলবো। তাহলে এক্ষেত্রে কি বলবো? বিভব পার্থক্যটা কি হবে? ভিবি মাইনাস ভিএ। ওকে, ইনটু কিউ। কিউ পরিমাণ আধান মুভ হচ্ছে, আর কৃতকার্যটা কি? এবি। কোন পয়েন্টে? এবি পয়েন্টে মুভ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার বিভব পার্থক্য। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি বলতে পারি ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লিউ এবি ডিভাইডেড বাই কিউ। কি হলো? বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এতদূর অবধি কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? যে বিভব পার্থক্য বলতে কি বোঝো? হ্যাঁ, যে বিভব পার্থক্য হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু থেকে, কোন পয়েন্ট থেকে, নির্দিষ্ট কোনো পয়েন্ট থেকে আমি আধানটাকে অন্য জায়গায় সরাচ্ছি, বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে সরাচ্ছি। ঠিক আছে, এই যে কাজটা করতে আমার একটা কি হচ্ছে? কৃতকার্য হচ্ছে। ওই কৃতকার্যটাকে বলবো বিভব পার্থক্য। যেটা আমি বললাম যে এবার আমাকে বিভব পার্থক্য করতে গেলে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব সেটা জানতে হবে। ঠিক আছে, কোনটা উচ্চ বিভব বললাম, কোনটা নিম্ন বিভব? যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে, মানে যে পয়েন্টের থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে উচ্চ, আর যে পয়েন্টে গিয়ে এন্ড হবে সেটা হচ্ছে নিম্ন বিভব। এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিভব পার্থক্যের একক নির্ণয় করবো আমরা। ঠিক আছে, হালকা একটু ইরেজ করতে দাও। যারা এখন ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে, স্টাডির গ্রুপকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো তোমরা এখানে কত ভালো কন্টেন্ট পাচ্ছ, আর কত ভালো লেকচারের মধ্যে দিয়ে তোমরা বিষয়টাকে ক্যাপচার করতে পারছো কত ইজিয়েস্ট পদ্ধতিতে। কারণ স্টাডির কথার অর্থই হচ্ছে, স্টাডির মূল বক্তব্যই হচ্ছে হাউ টু মেক স্টাডি ইজিয়ার। এখানে সমস্ত এক্সপার্টরা একটাই কথা বলেন যে কি করে ইজি থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে তোমাকে শেখানো হবে। ওকে, তাহলে
একক আমরা এসআই ইউনিটের ক্ষেত্রে দেখব, ঠিক আছে, প্রথমে এসআই পদ্ধতির ক্ষেত্রে। তাহলে আমরা কি জানি W ইকুয়াল টু কিউ ইনটু ভি, সোজা লিখে ফেললে। তাহলে কৃতকার্যের একক এসআই এর W একক কি জুল দ্বারা প্রকাশ করা হয়, আর আধানের একক হচ্ছে কুলম্ব। আমরা জানি সেটা এখানে লিখে ফেলবো, যেটা হচ্ছে জুল পার কুলম্ব। ওকে, তাহলে আমরা ভি ইকুয়াল টু বার করতে চেয়েছি, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি জুল পার কুলম্ব। এটাকে আরো ভালো কথায় যদি তুমি বলতে পারো সেটা হচ্ছে ভোল্ট। ওকে, হয়ে গেল। সিজিএস এর ক্ষেত্রে আমরা সবাই জানি ইএসইউ, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে, ভালো করে লিখে নেবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, যেটা আমি স্টার মার্কস দিয়ে ইম্পর্টেন্ট হিসাবে তোমাকে বলে যাচ্ছি, যে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ। এটা হচ্ছে সিজিএস এর সঙ্গে এসআই এর সম্পর্ক, ঠিক আছে। সিজিএস পদ্ধতির সঙ্গে এসআই পদ্ধতির সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কোশ্চেন আনসার, শর্ট কোশ্চেন প্রায়শই আসে, আর এইটার প্রমাণ কিন্তু এইচএস লেভেলে আছে, ঠিক আছে। তো অর্থাৎ তুমি ভালো করে মনে রাখবে যে সিজিএস এর সঙ্গে এসআই এর সম্পর্ক বললে তোমাকে কি বোঝো, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ। ওকে, আশা করি তোমরা এত দূর অবধি ক্লিয়ার হয়েছে। তাই এরপরে আমরা দেখব তড়িৎচালক বল কি, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ বলা হয়। কি বলা হয়? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্সটা তোমাকে যদি জানানো হয়, তোমাকে মনে করো যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। ওকে, আমার এই পয়েন্টটা বর্ণনা করো বেশি পরিমাণ আধান দেয়া আছে, মানে এই পয়েন্টে আমি বেশি পরিমাণ আধান দেয়া আছে, এই পয়েন্টটা বর্ণনা করো বেশি আধান আছে। দেখো, কোন পরিবাহীকে যখন তার দ্বারা যুক্ত করলাম, তখন পরিবাহীটা যদি সম আধান না হয়, তাহলে এদের মধ্যে কিন্তু আধান বন্টনের জন্য পরস্পরের মধ্যে কি আধান পাস হবে। যে উচ্চ থাকবে, মানে যার আধান বেশি থাকবে, যার আধান কম থাকবে তার দিকে যাবে, ঠিক আছে। কারণ এখানে বেশি আছে বলছি, এখানে কম আছে, কম আধান আছে। তাহলে আমরা এতটুকু মাথায় ঢুকিয়ে নেবো যে এ থেকে বি এর দিকে আধানটা সরবরাহ হবে, হলো। কতক্ষণ আধানটা হবে সরবরাহ হবে? যতক্ষণ দুটো না ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ না এর আধান বি এর আধানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এই ক্রিয়াকলাপটা চলতে থাকবে, এই কাজটা চলতে থাকবে। তাহলে মানে মনে করো এক্ষেত্রে বিভবটা কত? ভিএ, এক্ষেত্রে বিভবটা কত? ভিবি। তাহলে আমরা বললাম যতক্ষণ না দুজনের মধ্যে বিভবটা সেম হয়ে যাচ্ছে, মানে ভিএ ইকুয়াল টু ভিবি হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি দুজনের মধ্যে আদান প্রদান চলতে থাকবে। এটা আরো তোমাদের বইতে ভালো করে দেওয়া আছে। মনে করো এরকম একটা কাঁচের জার নেওয়া হয়েছে, টিউব, জার বা টিউব যেটাও বলতে পারো। ওহো, ওয়েট, জার বা টিউব নেওয়া হয়েছে, ঠিক আছে। যার মধ্যে একটা সরু নল আছে আর একটা মোটা মোটা আছে, যেখানে এরকম একটা কর্ড দ্বারা, ঠিক আছে, আবদ্ধ করা আছে, মানে ইয়ে করা আছে, কর্ক লাগানো আছে, ঠিক আছে। জলটা যাতে না পাস করে যেতে পারে, যখনই আমি ছিপি ঘোরাবো তখন জলটা যেন আমার পাস হয়, ঠিক আছে। এটা জল, আর এটাকে তোমরা আধান হিসাবে ধরে নাও, ঠিক আছে। মনে করো এর লেভেলটা এটাকে এ ধরো আর এটাকে ধরো বি। ওকে, বি এর লেভেলটা দেখতে পাচ্ছ খুবই কম, মানে কম আধান আছে হিসাব মতো, ঠিক আছে। আর এ লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বেশি, ঠিক আছে। আর তোমরা সবাই জানো জলের একটা সমুচ্চশীলতা ধর্ম আছে, যখন আমি কর্কটা খুলে দেবো তখন এটা একটা লেভেলে চলে আসবে,
ঠিক আছে, এদের মধ্যে কতক্ষণ অবধি জলটা সরবরাহ হবে, যতক্ষণ এদের দুজনের বিভবটা না সেম হয়ে যাচ্ছে। মানে এটা জল ভাবছি না তো, এটা ইলেকট্রিক ভাবছি, তাহলে এই আয়ন ভাবছি, তাহলে এদের মধ্যে যতক্ষণ বিভবটা সেম হয়ে যাচ্ছে, তাহলে এটার নাম দিলাম ডিএ, এটার নাম দিলাম ডিবি, ততক্ষণ অবধি সরবরাহ হবে, একটা পয়েন্টে গিয়ে লেভেলে চলে আসবে। এইবার মনে করো এতদূর অবধি আমি বুঝতে পেরেছি। এখন আমার মেন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, সেটা আমার কি কাজ করছে। তাহলে সেটা আমাকে যদি বুঝতে হয়, যখন এই জলের লেভেলটা যখন ধরো সমান চলে আসে, আমি চাইলাম কি এটাকে সমান হতে দেব না, এই যেমন পজিশনে আছে সেরকম থাকবে, মানে এ যতটা বেশি আছে আর বি যতটা কম আছে সেই পজিশনে থাকবে। সেই পজিশনে রাখতে হলে তাহলে এখান থেকে জলটাকে তুলে কি করতে হবে, একটা নির্দিষ্ট মানে একটা সাইকেলিক কি বলবো, একটা চক্রাকার মানে পথ বেছে নিতে হবে, যেটা সাইকেলিক পদ্ধতি বলতে পারো। মানে এতে জলটা বারবার ধরে আসতেই থাকবে কোনো কিছুর মাধ্যম দিয়ে, আর বি থেকে জলটা সেই মাধ্যম থেকে তুলে নেওয়া হবে। তাহলে সেটা কে কাজটা করতে পারে, এইরকম এত সুন্দর কাজটা কে করতে পারে, ঠিক আছে। এটা মনে করো জলটা সাপ্লাই দিয়ে দিচ্ছে, এখানে যে জলটা মানে ফিল হচ্ছে সেটাকে তুলে নিয়ে আবার এখানে পড়বে, তাহলে সেটা নিশ্চয়ই একটা মোটর করতে পারে। কি বললাম, সেটা নিশ্চয়ই একটা মোটর লাগিয়ে দাও তাহলে করতে পারে। এটা কি, এটা আমি বাইরে থেকে একটা সোর্স অফ এনার্জি দিলাম, আর এটাকেই বলছে ইএমএফ, এটাকেই আমরা কি বলবো ইএমএফ। তাহলে ইএমএফ কি কাজটা করছে, মানে কোনোদিন এদের ঘাটতি পূরণ করছে না, মানে এই একই পদ্ধতিতে বারবার ধরে রোটেট করেই যাচ্ছে মানে সারাদিন ধরে এ থেকে জলটা আগে বি থেকে আবার তুলে নিয়ে এতে ফেলে দিচ্ছে। ঠিক ইলেকট্রিকের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট করা হচ্ছে, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যে আধানটা গেল, ঠিক আছে, একে আর সমান হতে দিল না, এখান থেকে আধানটা তুলে নিল, তুলে নিয়ে এখানে একটা বাইরে থেকে এনার্জি, সোর্স অফ এনার্জি, ঠিক আছে, সোর্স অফ এনার্জি, যেটাকে তোমরা কি বলতে পারো ইএমএফ, এটাই হচ্ছে তড়িৎ চালক বলের কাজ, ঠিক আছে। এ কি করছে, এখান থেকে আধানটাকে ওই কিউ পরিমাণ আধানটা যেটা সরবরাহ হচ্ছে এর মধ্যে, ঠিক আছে, সমান হওয়ার জন্য সেটাকে তুলে নিয়ে কি করছে, আবার এতে চালনা করে দিচ্ছে, এই এতে এই পয়েন্টে এসে চালনা করে দিচ্ছে। তাহলে এর কোনোদিন ঘাটতি হচ্ছে না, আর বিও কোনোদিন এর সঙ্গে সমান হচ্ছে না। এটাই হচ্ছে মেন ফান্ডা, এটাই হচ্ছে মেন ফান্ডা। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, বিভবটা সবসময় এ পয়েন্টটা উচ্চ বিভব থাকছে আর বি পয়েন্টটা নিম্ন বিভবই রয়ে যাচ্ছে, ঠিক আছে। এ পয়েন্টটা উচ্চ বিভব থাকছে, বি পয়েন্টটা নিম্ন বিভবই রয়ে যাচ্ছে, তাহলে আমাদের কখনোই বিভবটা সমান হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? আর এই যে পদ্ধতিটা, এই যে সাইকেলিক পদ্ধতিটাই হচ্ছে তড়িৎ চালক বল। এটা তোমরা কিসের ক্ষেত্রে দেখতে হবে, এটা হচ্ছে ব্যাটারির আভ্যন্তরীণ জিনিস বা কোষের আভ্যন্তরীণ জিনিস, কোষ মানে ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারির ভেতরেকার ব্যাপার, ঠিক আছে, ব্যাটারির ভেতরের অভ্যন্তরীণ জিনিস। এটা তোমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলে দেখতে হবে। তাহলে তোমরা যদি সংজ্ঞা আকারে দেখতে চাও, সংজ্ঞা আকারে লিখতে পারো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে পরিমাণ আধান প্রবাহিত হবে, সেই পরিমাণ আধানকে যদি একটি বাহ্যিক শক্তি দ্বারা, বাহ্যিক ওটা কি এনার্জি প্রয়োগ করা হচ্ছে, তাহলে বাহ্যিক শক্তি দ্বারা পুনরায় পরিচালিত উচ্চ বিভবের মধ্যে প্রবেশ করা হয় বা পরিচালিত করা হয় বা পরিচালন করা হয়, ঠিক আছে, তবেই সেই বাহ্যিক শক্তিটিকে বলা হবে তড়িৎ চালক বল। আশা করি তোমরা এতদূর অবধি ক্লিয়ার হয়ে গেছে। কারো তড়িৎ চালক বল নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন আসলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি এর থেকে আর সহজ পদ্ধতিতে তড়িৎ চালক বল বোঝানো যায় না, ঠিক আছে। এরপর হচ্ছে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীটা কি জিনিস, অবশ্যই তড়িৎ বর্তনী কয় প্রকার, অবশ্যই এই সব ব্যাপারগুলো জানতে হবে। তাহলে ইলেকট্রিক ডায়াগ্রাম
ডায়াগ্রাম যাকে হচ্ছে বর্তনী মানে হচ্ছে একটা হচ্ছে আমরা ডায়াগ্রাম বলবো, যে ডায়াগ্রামের যে সার্কিট, ঠিক আছে, একটা বর্তনী মানে কি একটা সার্কিট, ঠিক আছে, যে ডায়াগ্রামের মধ্যে ধরো একটা বাল্ব আছে, দুটো পাখা, মানে একটাই পাখা লাগাচ্ছে, আমার পক্ষে দুটো পাখা আঁকা এই মুহূর্তে পসিবল না, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করছি, এটা খাতায় হলে অবশ্যই পসিবল হতো, বাট এই ক্ষেত্রে পসিবল না, ঠিক আছে। এরকম একটা আছে, এটা হচ্ছে কি লাগানো আছে, কি বলতে পারো, ঠিক আছে, এখানে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, এটা একটা বর্তনী। আবার একটা বর্তনী দেখবে যার মধ্যে দেখো এরকম একটা বাল্ব লাগানো আছে একই রকম, ঠিক আছে, আবার একদম ডাইরেক্ট গিয়ে ব্যাটারি এন্ডে যুক্ত করা আছে। তোমরা কি সবাই জানো এই ব্যাটারিটাকে ভি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, এই পয়েন্টটাকে পজিটিভ বলা হয়, এই পয়েন্টটাকে নেগেটিভ বলা হয়, ঠিক আছে, যারা না জানো তারা আজকে জেনে নাও, ঠিক আছে। অবশ্যই এখান থেকে প্রবাহ মাত্রা যাবে, তার প্রভাবে কি হবে, আই মানে কারেন্ট পাস হবে, তবে তো জ্বলবে, না হলে কি করে জ্বলবে, তাই না? নেগেটিভ পজিটিভের সঙ্গে একটা তুমি তার যোগ করছো, এমনি এমনি চলে যাবে, কারেন্ট তো পাস হতে হবে না। তুমি হয়তো একটা নিস্তেজ ব্যাটারিকে নিয়ে চলে এলে, ঠিক আছে, নিয়ে এসে জ্বালাচ্ছ, হাই জ্বলছে না তো এরকম করলে হবে না, একটা ভালো ব্যাটারি বাজার থেকে নিয়ে আসবে, ঠিক আছে, 9 ভোল্ট, যেরকম দেখে তোমার হিসাব মতো তোমার যেটা বাজেটে খোলায় সেরকম এক্সপেরিমেন্ট করার জন্য, ফিজিক্সের তো এটা এক্সপেরিমেন্ট করার জন্য তুমি এরকম একটা নিয়ে আসবে, নিয়ে এসে বাড়িতে নিজেই একটা ছোট্ট বাল্ব লাগিয়ে ট্রাই করবে, ফ্যান লাগাতে হবে না, ঠিক আছে। তো দেখো আমি এখানে কিন্তু দুটো বর্তনীর ছবি এঁকেছি, তোমরা কি কেউ বলতে পারবে কোনটা কোন বর্তনী? বর্তনী কিন্তু হচ্ছে হিসেব মতো দুই প্রকারের, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। স্যার মুক্ত কি জিনিস, বদ্ধ কি জিনিস, আসছি, অবশ্যই পয়েন্টটায় আসছি, আগে বর্তনী সম্বন্ধে জানো। যদি কোন মানে এই যে ডায়াগ্রাম গুলো তোমরা দেখছো, এটা এগুলো কি একটা বর্তনী, ঠিক আছে। যদি কোনো ব্যাটারির সঙ্গে মানে আমি কোনো বাল্ব বা কোনো ফ্যান বা কোনো যে কোনো মানে পরিবাহীকে বলো, ঠিক আছে, একটা তার দ্বারা যুক্ত করছি, তার মধ্যে ধরো একবারে কোথাও কোনো কাটা ছেঁড়া নেই, তারটির মধ্যে এই যে তামার তারটা আমি ইউজ করেছি, কোথাও কোনো কাটা ছেঁড়া নেই, এই রকম যদি বর্তনীটা হয়, এই বর্তনীটার নাম বলবো আমরা বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট, ঠিক আছে, বদ্ধ বর্তনী। কি বললাম বোঝা গেল? এই তারটির মধ্যে কোনো রকম কাটা ছেঁড়া পজিশন নাই, কিন্তু যখন এরকম কাটা ছেঁড়া পজিশন থাকবে, মানে এরকম একটা কি লাগানো থাকবে, কিটাকে আমার প্রেস যখন করব, মানে কিটা মানে হচ্ছে এটা হচ্ছে সুইচ, ওকে, যখন সুইচ লাগাবো তখন কি হবে, এটা কাটা ছেঁড়া হয়ে গেল, তাহলে যখন আমার ইচ্ছা হবে তখন জ্বালাবো, যখন আমার ইচ্ছা হবে তখন বন্ধ করবো। সবসময় কি লাইট ঘরে জ্বালানো থাকে, দিনের বেলায় ঘরে লাইট জ্বালানো থাকে? নিশ্চয়ই নয়, সবাই দরজা জানলা খোলা থাকে, বাইরেকার আলো মানে প্রাকৃতিক আলোটা যেটা ঢোকে প্রবেশ করে সেটাতেই কাজ চালিয়ে নেয় সবাই, তাই না? তো আমি এখানে হচ্ছে ওই কিটা লাগালাম, তাহলে এই ধরনের বর্তনীটা যখনই আমরা দেখব তখন এই বর্তনীটাকে আমরা বলবো মুক্ত বর্তনী, মুক্ত বর্তনী। তাহলে এখান থেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে সুইচ সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে গেল। তাহলে সুইচটা কি? সুইচটা হচ্ছে কোনো বর্তনীর হচ্ছে কাটা ছেঁড়া অংশ, যেটা দিয়ে আমি আমার পছন্দ মতো কি করব, আমার পছন্দ মতো আমি জিনিসটাকে জ্বালাবো, বাল্বটাকে জ্বালাবো কিংবা বন্ধ করবো, এটাই হচ্ছে সুইচের কাজ। সুইচটাকে কি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, ওখানে কি হচ্ছে একটা ছোট্ট তার দ্বারা কি হচ্ছে প্রেস করা হচ্ছে, যে মেন যে তারটার সঙ্গে ওটাকে কানেক্ট করা আছে, দেখবে প্রেস যখন সুইচটা প্রেস করছে, এইবার যখন হচ্ছে এটাকে তারটাকে চাপছে তখনই কি হচ্ছে আলোটা জ্বলে উঠছে, আর যখনই ছেড়ে দিচ্ছে তখনই হচ্ছে সেটা রিলিজ করে দিচ্ছে, তখনই হচ্ছে আলোটা জ্বলা বন্ধ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সুইচের কাজ।
আর এই রকম বর্তনীকে আমরা বলবো মুক্ত বর্তনী। আশা করি তোমরা এতটুকু জিনিসটা বুঝতে পেরেছো। বর্তনী সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিলাম, আশা করি তোমাদের এখানে আর বেশি বিস্তারিত কিছু নেই। এরপরে আমরা চলে যাব প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি? অবশ্যই তড়িৎ প্রবাহ মাত্রা ওই যে বললাম একটা বদ্ধ বর্তনী, ঠিক আছে? এই দেখো একটা বর্তনী এঁকেছি আমি, হ্যাঁ, যেটাকে কিনা একটা ব্যাটারি দ্বারা, ঠিক আছে, যুক্ত করে দিচ্ছি। এর মধ্যে কি হবে? তড়িৎ প্রবাহ হবে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তড়িৎ প্রবাহ হবে, আর তড়িৎ প্রবাহের ফলে কিন্তু এটা গিয়ে আমার আউটপুটটা কি হবে? আউটপুটটা জ্বলবে, আউটপুটটা আমার রেজাল্ট দেবে। এটা আমার রেজাল্ট, RESULT, ওকে, এটা আমার আউটপুট, ওকে। তাহলে এটা আমাকে দেবে। তাহলে প্রবাহ মাত্রার কাজ কি? প্রবাহ মাত্রা I দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল I দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? ডিনোট করা হয় মানে বলা হয়, মনে করো এরকম একটা পরিবাহী, এটা মনে করো একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে কি হবে? এর মধ্যে দিয়ে কি হবে? প্রচুর পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে, ঠিক আছে? তাহলে যার ক্ষেত্রফল যত বেশি হবে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তুমি দেখবে যে একটা 1 mm এর তার আর একটা 5 mm এর তারের ক্যাপাসিটি কি একই? নিশ্চয়ই নয়, কারণ 1 mm এর তারটা শুধুমাত্র তোমার বাড়ির ওয়্যারিং এর ক্ষেত্রে মানে তাও সব জায়গায় নয়, শুধু লাইট পাখা চালাবে সেই ক্ষেত্রে 1 mm 2 mm ইউজ করা হয়। কিন্তু যখন তুমি ফ্রিজ লাগাবে তখন কিন্তু আর 1 mm এর কাজ হবে না, ঠিক আছে? তুমি যখন ফ্রিজ কিংবা এসি এইসব জিনিসগুলো ইউজ করবে তখন আর 1 mm ইউজ করা যাবে না, তখন দেখবে 4 mm ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে কি এই mm গুলো কি? mm গুলো হচ্ছে তারটার ক্ষেত্রফল। তাহলে যার ক্ষেত্রফল যত বেশি হবে তার ইলেকট্রনের প্রবাহটা তত বেশি হবে, ঠিক আছে? আর ইলেকট্রনের প্রবাহ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে একক ক্ষেত্রফল, সংজ্ঞাটা লেখো ভালো করে, সংজ্ঞাটা ভালো করে সংজ্ঞা আকারে লেখো, আমি এখানে লিখে দিচ্ছি না, ঠিক আছে? লেখো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে প্রবাহিত যে পরিমাণ ইলেকট্রন, মানে 1 সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহ হয়, ঠিক আছে? প্রবাহিত কি লিখেছি? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহ হয়, তোমরা ওটা একটু কারেকশন করে নাও, ঠিক আছে? 1 সেকেন্ডে যে পরিমাণ এক মিনিট, ঠিক আছে, একটু কারেকশন করে নিতে হচ্ছে, ঠিক আছে? যে পরিমাণ কি হবে? ইলেকট্রন প্রবাহিত হয় বা আধান, ইলেকট্রন বা আধান বলতে পারো, ঠিক আছে, বা আধান, ঠিক আছে, প্রবাহিত হয় এই ইলেকট্রন বা আধানকেই, এই ইলেকট্রন বা আধানের প্রবাহকে বলতে পারো, এই ইলেকট্রন বা আধানের প্রবাহকে বলা হয় প্রবাহ মাত্রা, ঠিক আছে? বা এই রূপ প্রবাহকে বলা হবে প্রবাহ মাত্রা। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন বা আধান প্রবাহিত হয়,
ইলেকট্রনকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়, তোমরা সবাই জানো, ঠিক আছে, বা আধানকে কিউ দ্বারা ডিনোট করা হয় ছোট হাতের, ঠিক আছে। তো প্রবাহিত হয় এইরূপ প্রবাহকে, মানে এইরূপ আধানের আধান বা ইলেকট্রনের প্রবাহকে আমরা বলবো প্রবাহ মাত্রা। ওকে, তাহলে আই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কিউ বাই টি, কি বলতে পারি তো, প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান ডিভাইডেড বাই সময়, ঠিক আছে, আধান ডিভাইডেড বাই সময়। ওই একটাই জিনিস যে একটা মোটা তারের মধ্যে দিয়ে যতটা পরিমাণ ইলেকট্রন না প্রবাহ হচ্ছে, আর একটা সরু তারের মধ্যে দিয়ে কিন্তু তার থেকে অনেক কম পরিমাণ ইলেকট্রন প্রবাহ হবে, ঠিক আছে। তাহলে মোটা তারের মধ্যে সব থেকে বেশি কারেন্ট পাস হবে, এই জিনিসটা জাস্ট মাথায় তোমাকে গেঁথে নিতে হবে। আর এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে যদি প্রশ্ন আসে তুমি বলতে পারবে, আশা করি তোমার এখানে কোনো কিছু আটকাবে না। তাহলে প্রবাহ মাত্রা তোমরা একটা একক লেখো, এরপরে আমরা দেখব প্রবাহ মাত্রার একক কি। আমি এখানে এই সংজ্ঞাটা তোমরা আশা করি লিখে নিয়েছো, যারা লিখতে পারবে ভিডিওটাকে পজ করে লিখে নেবে, তারা খাতায় একদম যেভাবে লিখাচ্ছি সেভাবে লিখলে তোমারই আখেরে ভালো হবে, কারণ পরবর্তীকালে টিউশনিতে এই জিনিসটা কোনোদিন পাবে না, কারণ এই ফ্যাসিলিটিসটা শুধুমাত্র ই লার্নিং প্ল্যাটফর্মেই পাবে। এখানে তুমি কি হলো ভিডিও কন্টেন্ট পেয়ে যাচ্ছ, আর টিউশনিতে কোনো স্যার পড়িয়ে তার চলে গেলেন, তুমি জিনিসটা বাড়িতে এসে ভুলে গেলে, বাস তারপরের দিনকে আবার স্যার একটু বলে দিন, স্যার একবার দুবার বলবে, কারণ তাকেও সিলেবাসটা কভার করতে হবে, তিনি একজন টিচার, তাকেও বুঝতে হবে যে আমি একই জিনিসটা বারবার পড়াতে পারি না, ঠিক আছে, সে নিশ্চয়ই দেখাবে না তোমাকে। কিন্তু এই ক্ষেত্রে তুমি সেই ফ্যাসিলিটিসটা পাচ্ছ যে প্রিয় স্যারের লেকচার আদি অনন্ত কাল অবধি থেকে যাবে, যতদিন আমার না পরীক্ষায় পাস হচ্ছে। যাই হোক, তোমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করবে, ফার্স্ট টাইম ক্লিয়ার করবে, আই নো, জাস্ট কিডিং। যাই হোক, তো তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে ভালো করে সংখ্যাটা লিখে নেওয়ার চেষ্টা করবে। এবার আমরা কি করবো, প্রবাহ মাত্রার লেখক সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। একদম ফাঁকি দিও না, ফাঁকি দিলে কিন্তু বিপদে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পছন্দ মতো কোনো জিনিস হবে না, ঠিক আছে। আই ইকুয়াল টু আমরা ইকুয়েশন থেকে কি পেয়েছিলাম, কিউ বাই টি, কিউটা আধান আর টিটা হচ্ছে সময়। ওকে, তাহলে কিউ আমরা এসআই ইউনিটের ক্ষেত্রে কি জানি, এসআই এর ক্ষেত্রে আধানের একক আমরা জানি কুলম, আর আমি দ্বিতীয়বার বলছি না, আর সময় হচ্ছে সেকেন্ড। তাহলে কি হলো, কুলম পার সেকেন্ড, এটাকে আমি বলতে পারি অ্যাম্পিয়ার। ওকে, এ দ্বারা ডিনোট করা হয়, অ্যাম্পিয়ার লিখতে পারো, ঠিক আছে, অ্যাম্পিয়ার বলবে, অ্যাম্পিয়ার দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। সিজিএস এর একক, সিজিএস এর প্রবাহ মাত্রার একক কি হবে, সিজিএস এর একক হচ্ছে একদম এক কথায় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ, একদম এক কথায়। আশা করি তোমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা সম্বন্ধে বুঝে গেছো, এক্ষেত্রে কোনো রকম ডাউট নেই। যাদের ডাউট হবে তাদেরকে বারবার ধরে বলছি, স্টাডিয়ার গ্রুপের যে একটা বিশাল অপরচুনিটি 20 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে, তোমরা লাইভ ক্লাস সেখানে জয়েন হও, মাধ্যমিকের একদম অন্তিম প্রিপারেশন অবধি তোমাকে দিয়ে দেওয়া হবে এখানে ইয়ারলি ট্যালি কোশ্চেন্স, একদম তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে কোন জিনিসের মধ্যে, সেটা ম্যাথ বলো, সেটা পদার্থবিদ্যা বলো, সেটা তোমার এমনি ভৌত বিজ্ঞান বলো, জীবন বিজ্ঞান বলো, যা বলো, ঠিক আছে। এ টু জেড সাবজেক্ট গুলো যেগুলো আছে সেগুলোর একটাই প্যাকেজ আছে, নিয়ে নাও, ঠিক আছে। আমার দেখো প্রথমে ভিডিও স্টার্ট হবে, কোড দেওয়া আছে 10% 15% ডিসকাউন্টের, কোডগুলো অ্যাপ্লাই করো, বন্ধুদেরকেও বলো। এত সহজ ই লার্নিং প্ল্যাটফর্ম আর কোথাও পাবে না, যেখানে বাংলায় পুরোপুরি কন্টেন্টকে তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো একটা বিশাল প্রিপারেশন দেওয়া হবে তোমাকে, আশা করি তোমরা সেই যোদ্ধা যারা ভবিষ্যতের মানে একটা জায়গায় পৌঁছাতে চলেছো, আর আমরা চেষ্টা করব তোমাকে সেই জায়গাটা অ্যাচিভ করিয়ে দেওয়ার। ওকে, তো পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র। আমরা আজকে ওহমস ল পর্যন্তই করব, কারণ ওহম লটা পর্যন্ত দেখেই আমরা
চলতরিতের এই পোর্শনটাকে আজকের ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তো শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করছি, একদমই স্কিপ করে উঠে চলে যাবে না, তাহলে উঠে চলে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। এতক্ষণ যা করলে বেসিক ধারণা আলোচনা করেছিলাম তার মধ্যে অবশ্যই কোশ্চেন থাকবে, সেরকমটা নয়। কুলম্বসের ল দেখিয়েছি, কুলম্ব থেকেও কোশ্চেন আনসার থাকবে, ম্যাথমেটিক্স থাকবে। যে ম্যাথমেটিক্স গুলো এখানে দেখাচ্ছি না বারবার, ওই জন্য তোমাকে নির্মল ব্যাচে জয়েন করতে বলছি, সেখানে পুরোপুরি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এমন তো কিছু প্রাইস না, 499 পার মান্থ, ঠিক আছে? এখানে তুমি আরামসে তুমি করে ফেলতে পারো, ঠিক আছে, অল সাবজেক্টের জন্য। এবার দেখো ওহমস লতে কি বলেছে। ওহমস লতে বলেছে যে মনে করো এরকম একটা পরিবাহী আছে, রেজিস্ট্যান্স, ওকে, এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে এটা হচ্ছে প্রবাহ মাত্রা আই, ঠিক আছে? এক্ষেত্রে বিভব হচ্ছে ভিএ, বিভব হচ্ছে ভিবি, আর এটা হচ্ছে পরিবাহী রোধ, আর দ্বারা ডিনোট করা হয়। রোধ ফোধ কি জিনিস আমি একদমই পুরো একদম রোধ, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক এ টু জেড আলাদা আলাদা করে বিশ্লেষণ করে যাবো, ঠিক আছে? ফ্রি কন্টেন্টের মধ্যে এমন বিশ্লেষণ করবো সেটাই মাধ্যমিকের জন্য, ঠিক আছে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরও কিছু কিছু জন্য সবাই তো একরকম ভাবে বুঝতে পারে না, তার জন্য একটা ব্যাপার থেকে থাকে। কোন পরিবাহীর তাপমাত্রা, এক্ষেত্রে দেখো কোন পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত রাশি অপরিবর্তিত থাকে। স্যার বুঝতে পারছি না, একদম প্রথম লাইনে নিট এন্ড ক্লিন আমি বুঝতে পারছি না, আমাকে বললেও আমি বুঝতে পারতাম না, ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে বলতে হবে যে স্যার আপনি এই যে পরিবাহীটাকে রেখেছেন এটা একদমই টেম্পারেচারটাকে পরিবর্তন করা চলবে না। অ্যাটমসফিয়ারিক যা টেম্পারেচার আছে, সারাউন্ডেড টেম্পারেচার যেটা বিলংস করছে 30 ডিগ্রি কি 26 ডিগ্রি, সেই টেম্পারেচারটাকে রাখতে হবে। এর কোন রকম কোন টেম্পারেচার আপনি পরিবর্তন করতে পারবেন না, ইনক্লুডিং অলসো ভৌত রাশি, ঠিক আছে? ভৌত রাশিরও কোন রকম কিছু পরিবর্তন করতে পারবেন না, কারণ ওহমস বলেছেন, ঠিক আছে? তো ভৌত রাশির যদি না পরিবর্তন করা হয় তাহলে ওই পরিবাহীর মধ্যে যে প্রবাহ মাত্রা বর্তমান থাকবে, এই যে প্রবাহ মাত্রাটা বর্তমান থাকবে এই পরিবাহীটার মধ্যে, ঠিক আছে, তবে ওই প্রবাহ মাত্রা পরিবাহীর দুটি বিভব পার্থক্য, দুটি কি আছে, প্রান্ত আছে, দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এক্স্যাক্টলি, তাহলে কি বলতে চাইলো, আই প্রপোর্শনাল টু কি বললো, ভিএ মাইনাস ভিভি, বিকজ অফ ভিএ গ্রেটার দ্যান ভিভি। বিভব পার্থক্য বের করাটা আমি বলে দিয়েছি কিভাবে বার করতে হয়, কেন হয়, কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব সবই বলে দিয়েছি, ঠিক আছে? যেগুলো ক্লাস 12 বলার কথা অনেক বলে দিয়েছি, ঠিক আছে? সেখান থেকে তোমরা আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ওহমস কি বললেন যে এমন একটা পরিবার আমরা পরিবাহীটাকে এমন ভাবে রাখবো যার টেম্পারেচারটা অপরিবর্তিত থাকবে, যার তাপমাত্রা এবং ভৌত রাশিটা অপরিবর্তিত থাকবে, দুটোই অপরিবর্তিত থাকবে। যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে পরিবাহীটার মধ্যে যে প্রবাহ মাত্রাটা বিলংস করবে সেই প্রবাহ মাত্রাটা পরিবাহীটার দুই প্রান্তের বিভব পার্থক্যের কি হবে, সমানুপাতিক, বিভব পার্থক্যের মধ্যে সমানুপাতিক। আর এই সমানুপাতিক তোমরা খুবই ভালো করে জানো, ঠিক আছে? এইভাবে লিখতে পারো, আদারওয়াইজ তোমরা এইভাবে লিখতে পারো। এটাকে জাস্ট ইরেজ করে তোমাদের বইয়ের মতো করে দিচ্ছি, নাহলে তোমরা আবার কিছুজন কনফিউজ হয়ে যাবে, বাস তাহলেই শেষ। ওইভাবে লেখা যায়, ওটা আমি কিন্তু কাটলাম ইচ্ছা করে না, ওইভাবেও করা যায়, ওইভাবে একটু মানে সেই নাম ঘুরিয়ে দেখানো যাকে বলে। আর এটা একটু সোজা পদ্ধতি হবে, ঠিক আছে? তোমাদের বইতে যেটা করা আছে ভি মাইনাস ভিভি প্রপোর্শনাল টু আই। ইজ ইট ক্লিয়ার? এবার এই তোমরা সবাই জানো, এতটাই বুদ্ধিমান তোমরা আমাকে এখান থেকে বলবে ভালো করে লিখতে গেলে স্যার এখানে একটা ধ্রুবক চলে আসবে, কারণ সমানুপাতিক তুলতে হলে একটা ধ্রুবক চলে আসবে, ঠিক আছে? আর সেই ধ্রুবকটা কে আমরা কে বলছি, কিন্তু আমি কে এর জায়গায় একদম ডাইরেক্ট এটাকে ইরেজ করে দিচ্ছি। এটা তোমাদের ধ্রুবকটা
আর দ্বারা ডিনোট করে দেবো, ঠিক আছে। আর আই, আরটা কি? পরিবাহী রোধ, বাহির রোধ যেটা বলেছিলাম, এই যে আর পরিবাহী রোধ, এটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আরো যদি ভালো করে বলা হয় যে ভি ইকুয়াল টু আর আই, এটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, যেটি প্রতিটি পদক্ষেপে তোমাকে কাজে লাগবে। এরপরে তড়িৎ, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি চলতড়িৎ, এর প্রতিটা ক্ষেত্রে তোমাকে এবার কাজে লাগানো দেখাবো, ঠিক আছে। আশা করি এ পর্যন্তই। পরের দিনকে আমরা পরিবাহী রোধ সম্বন্ধে জানবো, এখান থেকে পরিবাহী রোধাঙ্ক সম্বন্ধে জানবো, পরিবাহিতাঙ্ক সম্বন্ধে জানবো, আরো অনেক বিস্তারিত জানবো, ঠিক আছে। আশা করি এ পর্যন্ত যার যারা ক্লিয়ার হয়নি, যার যারা ক্লিয়ার হয়েছে, সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর একটাই উদ্দেশ্য যে আমার এনকারেজমেন্টটা আরো বেড়ে যাবে, মানে আমাকে তোমরা কি করছো, একটা এনকারেজমেন্ট করছো, স্যার বানান, আরো ভালো করে বানান, আরো আমরা যাতে বুঝতে পারছি না আরো বিষয়গুলো আমি তোমাদের কে কোথায় বুঝতে পেরেছো, কার কোথায় ডাউট আছে, সেগুলো আমি বুঝে আরো ব্যাপারটাকে কি করব, কারেকশন করার চেষ্টা করব, যে না এইভাবে বললে হবে না, ওটাকে আরো ডিটেইলিং ভেঙে পার্ট বাই পার্ট তোমাদেরকে বলা উচিত, ঠিক আছে। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে আজকে ওহমস ল অবধি তোমরা পুরোটা পড়িয়ে দিলাম, কারণ একদিনে পুরোটা পড়ে ফেললে পুরো চ্যাপ্টারটাই করা যায়, অনেক স্যারেরাই করে থাকেন, সবার পড়ানোর পদ্ধতি এক নয়, ঠিক আছে। তো আমি মনে করি একটু একটু করে তোমাদের কাছে, একটু যথেষ্টই নয়, ওহমস ল অবধি মানে তোমাদের পুরো হাফ বই পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, একদিনে। তো তোমরা বিষয়টা ভালো করে দেখবে, না বুঝতে পারলে বারবার ভিডিওটাকে পজ করবে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করবে, অবশ্যই আমার ভিডিওটা